এখনো যদি মনে হয় তোমার পড়ার ঘাটতি হচ্ছে, তাহলে আমি নতুন টিউটর আনবো। তুমি চিন্তা করো না, পড়াশোনায় মনোযোগ দাও। মেঘ বলে নিজের রুমে চলে গেল। রাতে সবাই একসাথে খাওয়া দাওয়া করলো, কিন্তু আবির নেই। ইদানিং আবির অফিস শেষ করে নিজের নতুন অফিসে চলে যায়। ওখানে সব গুছানো, প্ল্যানিং করা এসব নিয়ে ব্যস্ত থাকে। রাত 11টার আগে ফিরেই না। কেউ অপেক্ষাও করে না তার জন্যে, কারণ আবিরের করা নির্দেশ। আমার জন্য কি অপেক্ষা করলে আমি আর ফিরবই না। সেই থেকে মার মামুনি শুয়ে পড়ে। আবির 11টার পরে এসে ফ্রেশ হয়ে নিজের মতো খায়। কেটে গেল আরো 2 দিন। দেখা হলো না মেঘ আর আবিরের। সকালে আবির খেতে আসলো, মেঘ আগে আগে খেয়ে পালায়। সে আবিরের মুখোমুখি হতে চায় না। মেঘ ছোটবেলা থেকে খুব আবেগিয়া, জেদি, অল্পতেই কান্না করা তার স্বভাব। আর কোনো বিষয়ে জেদ করলে তা সহজে কাটে না। যেমন সামান্য কয়েকটা থাপ্পড়ের জন্য আবিরের সাথে 9 বছরের উপর কথা বলেনি একটিবার। আবির দেশে আসাতে মনে অন্যরকম অনুভূতি জন্মানো শুরু করেছিল সবে মাত্র। কিন্তু আবিরের হুমকিতে অনুভূতিগুলো চাপা পড়ে যাচ্ছে। মেঘ নিজেই যেন অনুভূতিগুলোকে মাটি চাপা দিতে ব্যস্ত। কথায় আছে, চোখের আড়াল হয়ে গেলে মনের আড়াল হতে বেশি সময় লাগে না। এজন্য মেঘ সর্বোচ্চ চেষ্টা করছে যেন আবিরের সামনে সে না পড়ে। সবাই টেবিলে বসা কথা থাকলেও আবির থাকে না বলে একটু রিল্যাক্সে খেতে পারে। রাতেও জান্নাত পড়িয়ে যায় 7:30 নাগাদ, তখনই খেয়ে রুমে চলে যায়। তখন তো আবির ভাই ফিরেই না, দেখা হবে কিভাবে। সেই রবিবার থেকে মেঘ পালিয়ে বেড়াচ্ছে। আজ বৃহস্পতিবার রাত। মেঘ নিজের পড়া শেষ করে শুয়ে মোবাইলটা হাতে নিয়েছে। আবিরের কথা খুব মনে হচ্ছে তার। তাই আবিরের আইডিতে ঢুকলো, কিন্তু কোনো আপডেট নেই। মনের ভেতরটা কেমন জানি মোচড় দিল মেঘের। মঙ্গলবার দুপুরে খেতে বসেছিল একসাথে, তারপর আর দেখেইনি সে। মেঘের খুব ইচ্ছে করছে আবিরকে দেখার। মনকে কোনোভাবেই শান্ত করতে পারছে না। মনের জোরগুলো নিস্তেজ হয়ে পড়েছে। অনেকক্ষণ মনকে বুঝিয়ে ব্যর্থ হলো, তাই রুম থেকে বের হয়ে গুটি গুটি পায়ে এগিয়েছে আবিরের রুমের দিকে। রাত তখন 11টার উপরে। ড্রয়িং রুমে একটা হালকা আলোর বাল্ব চলছে, পুরো বাড়ি অন্ধকার। মেঘ আবিরের রুমের সামনে দাঁড়ালো, দরজা চাপানো। আস্তে করে ধাক্কা দিল মেঘ। চেক করতে চাইছিল খোলা কি বন্ধ। মেঘের হালকা ধাক্কাতেই খুলে গেল দরজা। কিছুটা ঘাবড়ে গেল মেঘ। যদি আবির রুমে থাকেন তাহলে আজ থাপ্পড় নিশ্চিত। তাই দুগালে হাত দিয়ে আস্তে করে উকি দিল রুমে। রুমের বারান্দায় বাল্ব চলছে, সেটার আলোয় রুমে আসছে। মোটামুটি আলোকিত হয়ে আছে রুমটা। আবির কোথাও নেই। বিছানা টান টান করে পাতানো, টেবিলে বই খাতা কাগজপত্র এলোমেলো, সাথে একটা ল্যাপটপের আলো জ্বলছে। চেয়ারের উপর 2-3টা কাপড় এলোমেলো পড়ে আছে। ছেলেদের রুম সচরাচর যেমন হয়। মেঘ মনে মনে ভাবছে, আবির ভাই কি এখনো ফেরেনি? নিজের রুমের দিকে ফিরে এক কদম এগুতে কানে ভেসে আসে গানের সুর। দাঁড়িয়ে পড়ল মেঘ। মনে মনে ভাবছে, গান কে গাইছে? আবির ভাই নয় তো? আবারও ঘুরে গুটি গুটি পায়ে এগিয়ে গেল সিঁড়ির কাছে। মেঘ এই জীবনে কোনোদিনও সন্ধ্যার পর ছাদে যায়নি। সবাই গেলেও যায় না, ওর ভয় লাগে। সন্ধ্যাবেলা নাকি ছাদে তেনারা ঘুরে বেড়ায়। সারা রাত ছাদেই থাকেন, এই ভয়ে ছাদে পা বাড়ায় না। সিঁড়ির নিচে থমকে দাঁড়ালো মেঘ। এই গান কি তেনারা গাইছেন আমাকে আকৃষ্ট করে নেওয়ার জন্য? যাবে কি যাবে না এটাই ভাবছে মেঘ। বুকে সাহস নিয়ে 2 কদম এগিয়েছে মেঘ। একটু উকি দিয়ে দেখলো ছাদের দিকে। ছাদের গেট খোলা। এটা দেখে মনে সাহস পেল মেয়েটা। তেনারা গান গাইলে গেট খোলার কি দরকার? তারপরেও আল্লাহ আল্লাহ করে এগোচ্ছে মেঘ। গেটের কাছে এসে বুকে হাত রেখে উকি দিল ছাদের দিকে। ছাদের এক কর্নারে নজর পড়ল। চেয়ারের উপর হেলান দিয়ে বসে আছে কেউ একজন। চাঁদের উপর থেকে মেঘ সরে যেতেই স্পষ্ট বোঝা গেল এটা আবির। মেঘ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। এত রাতে আবির ভাই ছাদে কি করেন? কৌতূহল হলো মেঘের। আগে কি গান গেয়েছে তা মেঘ বুঝতে পারেনি। নিচ থেকে শুধু সুরটাই শুনেছে। এখন আবির নীরব। কয়েক মুহূর্ত পর আবির আবারও শুরু করলো। ছোট বুকে মেঘ জমে কেন কাঁদিস পাখি, তুই ফিরবি বলে আমি কেমন সন্ধ্যা নামাই রাখি। মেঘ উদ্বিগ্ন নয়নে তাকিয়ে আছে আবিরের দিকে। ছেলেদের গান শিখতে হয় না, তারা খালি গলাতে গান গাইলেও যেন অসম্ভব সুন্দর লাগে। মেঘ মুগ্ধ হয়ে আবিরের গান শুনছে। আবির একই লিরিক্স বারবার গাওয়াতে গানে মনোযোগ দিল মেঘ। নিজেকে নিজে প্রশ্ন করলো মেঘ, এই গান কাকে উদ্দেশ্য করে গাইছেন উনি? আমাকে নিয়ে নয় তো? এটুকু বলতেই মুখে হাসি ফুটে উঠল মেঘের। তৎক্ষণাৎ মনে হলো, উনি আমাকে নিয়ে কেন গান গাইবেন? আমি কে? তানভীর ভাই তো সেদিন বলল আবির ভাইয়ের জীবনে কেউ আছে। তাহলে কি তার কথা ভেবেই গাইতেছেন? সঙ্গে সঙ্গে হাসি গায়েব হয়ে গেল মেঘের। নিস্তব্ধ আখিতে তাকিয়ে আছে সে। বুকের বা পাশে হালকা ব্যথা অনুভব হলো। ওনার মনে সত্যি অনেক দুঃখ, না হয় এমন গান কেউ গায়? এর মধ্যে আবিরের গান থেমে গেল। কিছুক্ষণ নীরব থেকে পকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে ধরল। আগুন দিয়ে জ্বালালো সেই সিগারেট। এদিকে মেঘের মাথায় আকাশ ভেঙে পড়েছে। নিজের চোখে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আবির ভাই সিগারেট খান? দাঁড়িয়ে থাকার শক্তিটুকু পাচ্ছে না অষ্টাদশী। আকস্মিক দরজার এখানেই বসে পড়েছে সে।
মেঘের জাত শত্রু হলো সিগারেট। যেখানে সিগারেটের গন্ধ মেঘ সহ্য করতে পারে না, সিগারেটের গন্ধে তার শ্বাসকষ্ট হয়ে যায়, সেখানে আবির সিগারেট খাচ্ছে। এটা যেন মেঘ মানতেই পারছে না। ওষ্ঠদ্বয় উল্টে নীরবে চোখের জল ফেলে অষ্টাদশী। যাকে সে মিস করছিল, এতক্ষণ তাকে দেখার জন্য উদ্বেগ ছিল, তার খোঁজে এসে এরকম একটা দৃশ্য দেখবে তা সে কল্পনাও করেনি। অষ্টাদশীর মনটা নির্মমভাবে হত্যা করেছে আবির। আবির অষ্টাদশীর মনে আর বসন্তের ফুলের মতো ফুটবে না। আবিরের প্রতি খুব রাগ হলো মেঘের। রাগের সাথে কান্নার মাত্রাও বাড়তে লাগলো। ছাদের দরজার পাশে বসেই ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে মেঘ। নিজেকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষাই খুঁজে পাচ্ছে না অষ্টাদশী। আচমকায় আবির হাজির হলো মেঘের সামনে। মেঘ তখনও কান্নায় ব্যস্ত। আবির গম্ভীর কণ্ঠে শুধালো। আবিরের কণ্ঠ শুনে মেঘ ভূত দেখার মতো চমকে উঠল। মেঘের কান্নার তীব্রতা এতটাই বেড়ে গেছিল যে ছাদের কন্নার থেকে আবির শুনতে পেয়ে ছুটে এসেছে। অতিরিক্ত কান্নায় মেঘের শরীর কাঁপছে। জোর করে কান্না থামিয়েছে, এখনও নাক টানছে আর জোরে জোরে শ্বাস ছাড়ছে। আবির গম্ভীর স্বরে পুনরায় বলল, কথা বলছিস না কেন? এত রাতে এখানে কি করছিস? মেঘ এবার কিছুটা স্বাভাবিক হয়ে ছাদের ফ্লোরের দিকে তাকিয়ে ধীর স্থির কণ্ঠে উত্তর দিল, এমনি এসছিলাম। আবিরের শরীর ঝুঁকে এলো। মেঘ তখনও ছাদের ফ্লোরেই বসা। চাঁদের আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছিল মেঘের অভিব্যক্তি। চিবুক নেমেছে গলায়, হাত পা কাঁপছে। ভয় আর কান্নার প্রতিক্রিয়া দুটাই অনুভব করছে অষ্টাদশী। আবির আচমকা মেঘের বাহুতে ধরল, এক টানে দাঁড় করালো মেঘকে। মেঘের শরীরের কম্পন তীব্র হলো। হৃৎপিণ্ডের ধূপধাপ বেড়ে যাচ্ছে, সহসা চোখ তুলে তাকাতে পারছে না। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মেঘের দিকে। রাগে কটমট করতে করতে বলল, তুই কাঁদছিলি কেন? মেঘ উত্তর খুঁজে পাচ্ছে না কিভাবে বলবে। আবিরের সিগারেট খাওয়ার অন্য মেয়েকে উদ্দেশ্য করে গান গাওয়াতে তার ভেতর থেকে এমনিতেই কান্না আসছে। মেঘ মাথা নিচু করে চুপ করে রইল। আবির দীর্ঘশ্বাস ফেলে কিছুটা স্বাভাবিক কণ্ঠে বলল, তুই কি সবসময় রাত বিরাত ছাদে আছিস? মেঘ তৎক্ষণাৎ বিদ্যুৎ বেগে কতক্ষণ মাথা নাড়ালো, নাবোধক সম্মতি জানালো, তারপর আস্তে আস্তে বলল, এই জীবনে কোনোদিন সন্ধ্যার পর ছাদে উঠিনি আমি। আবির ভাই উদ্বিগ্ন কণ্ঠে শুধালো। তাহলে আজ আসলি কেন? মেঘ নিস্তব্ধ নীরব, কিছু বলার সাধ্য নেই বলে দীর্ঘশ্বাস ফেলল মেয়েটা। এত রাতে ছাদে আসার কোনো অজুহাতও খুঁজে পেল না অষ্টাদশী। আবির কয়েক পা এগিয়ে মেঘের অনেকটা ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। আবিরকে এত কাছাকাছি দেখে নিঃশ্বাস বন্ধ হওয়ার হাল হলো মেঘের। আবিরের গায়ের গন্ধে মাতাল হওয়ার অবস্থা। ভয়ঙ্কর পরিস্থিতি থেকে নিজেকে বাঁচাতে 2 কদম পিছিয়ে গেল মেঘ, কিন্তু পিছনে আর জায়গা নেই। দরজার পাশের পিলারে পিঠ ঠেকল মেঘের। থরথর করে কাঁপছে অষ্টাদশীর ছোট দেহটা। পায়ের পাতা শিরশির করছে, সরে যেতে চাইল সামনে থেকে। আচমকায় আবির 2 হাতে পিলারের দুপাশ চেপে ধরল। কিছুটা ঝুঁকে মুখোমুখি হলো মেঘের। আবিরের উষ্ণ শ্বাস, তীব্র দৃষ্টি মেঘকে নাজেহাল করে দিচ্ছে। মানসিক টানাপোড়ানে পড়ে গেল মেঘ। বুকের ভেতর কেউ অবিরাম নৃত্য করছে, যার শব্দ বাহির থেকে শোনা যাচ্ছে। শরীর ঘামতে শুরু করেছে। আবির হঠাৎই শীতল কণ্ঠে বললেন, এত বছর তো খুব পালাই বেড়াইছিস, এখন দেখবো কতটা পালাইতে পারিস তুই। আবিরের ঠান্ডা হুমকিতে কেঁপে উঠল অষ্টাদশী। এই কথা শোনা মাত্রই মেঘের শরীরে হাই ভোল্টেজে ঝাঁকুনি দিল। মেঘের বক্ষ স্পন্দন জোরালো হলো। আবির সরু নেত্রে তাকিয়ে আছে অষ্টাদশীর পানে। হয়তো মেঘের টালমাটাল অবস্থা বুঝতে পেরে সরে গেল সামনে থেকে। পুনরায় শক্ত কণ্ঠে বলল, রুমে যা। আবির সরে যাওয়াতে স্বস্তি পেল মেঘ। দীর্ঘশ্বাস ফেলছে বারবার। কয়েক মুহূর্ত পর সিঁড়ির দিকে নামতে গেল অন্ধকার সিঁড়ি। পেছনে ফিরে তাকিয়ে বুকে সাহস নিয়ে ডাকলো, আবির ভাইয়া। আবির উল্টো দিকে ফিরেছিল। ডাক শুনে ঘুরে তাকালো। হুম। মেঘ ভয়ে ভয়ে বলল, আমাকে একটু রুম পর্যন্ত দিয়ে আসবেন প্লিজ। আবির বিস্ময়ে কণ্ঠে বলল। কেন হাঁটতে পারছিস না? মেঘ মাথা নিচু করে আস্তে ধীরে বলল, ভয় লাগছে। কেন? তোনারা যদি আমায় ধরে ফেলে। আবির কয়েক সেকেন্ড থেমে সশব্দে হেসে উঠল। আবির মেঘের কথায় হাসছে ভাবতেই খুশি লাগছে মেঘের। আবিরের হাসির শব্দে মেঘ অবাক হয়ে তাকালো আবিরের দিকে। ততক্ষণে আবিরের হাসি গায়েব। এবার আবির ঠাট্টা স্বরে শুধালো, তা তুই ছাদে আসার সময় কি তেনারা বেড়াতে গেছিল? আবিরের এমন কথায় আহাম্মকের মতো তাকিয়ে আছে মেঘ। আবির সহসা বলে উঠল, তুই যা, আমি পিছনে আসছি। মেঘ আর কিছু বলার সাহস পেল না। অবশ্যই বলবেই বাকি। 2টো সিঁড়ি নামতেই হঠাৎ কি ভেবে থমকে দাঁড়ালো মেঘ। আবির নিরুদ্বেগ কণ্ঠে শুধালো, আবার কি হলো? মেঘ 2বার জোরে জোরে শ্বাস ছাড়ল। মনে তীব্র সাহস নিয়ে পেছনে ফিরে তাকালো। আবির ছাদের দরজার পাশে দাঁড়ানো। 6 ফুট লম্বা, তার উপর মেঘ বেশ কয়েকটা সিঁড়ি নেমে গেছে। এখান থেকে আবির ভাইয়ের লম্বা শরীরটা চাঁদের আলোয় সুপারি গাছের মতো মনে হচ্ছে। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করল, আবির ভাই আপনি সিগারেট খান কেন? মেঘের কথায় আবির যেন ছোটখাটো টাসকি খেল। মুহূর্তে গম্ভীর কণ্ঠে বলল, তার জবাব দিয়ে কি তোকে দিতে হবে?
মেঘ এবার কোমল কণ্ঠে বলল, সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আর আমি এটুকু বলেই থেমে গেল। আবির ভাই এবার কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল। আর তুই কি? মেঘ ভয়ে ভয়ে বলল। কিছু না। মেঘ আর থামল না, সিঁড়ি দিয়ে নামতে ব্যস্ত হলো। মেঘ করিডোরে হাঁটছে, আবির পেছনে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে সিঁড়ির নিচ পর্যন্ত নামলো। মেঘ আর পিছনে ফিরে আবিরকে দেখার সাহস পাচ্ছে না। নিজের রুমের দরজা পর্যন্ত এসে রুমে ঢোকার সময় এক পলক তাকালো আবিরের দিকে। আবির নিচে তাকিয়ে মোবাইল চাপছে। মেঘ রুমে চলে গেল। আবিরের আরও একটা রাত কাটলো নির্ঘুম নিস্তব্ধ। প্রত্যেক সপ্তাহে ছুটির দিনের আগের রাতে আবির সারা রাত জেগে থাকে। এটা তার বহু বছরের অভ্যাস। বিদেশে থাকাকালীনও তাই করত। দেশে এসে প্রতি বৃহস্পতিবার রাত নিজের মতো একাকী কাটায়। হয়তো নিজেকে নিয়ে ভাবে, নিজের স্বপ্ন, ইচ্ছে, ভালোবাসা, প্রিয়জন সবকিছু নিয়েই ভাবে। মেঘ নিজের রুমে শুয়ে ছাদের বিষয়গুলো ভাবছে। আবিরের এত কাছে আসা, আবিরের বলা সেই কথাগুলো বারবার মাথায় ঘুরছে। কখন ঘুমিয়েছে নিজেও জানে না। সকাল সকাল খাবার টেবিলে খাবার খাচ্ছে সবাই। শুক্রবার দিন ভালো মন্দ রান্না হয়। মেঘের মনটা আজ খুব ভালো। কেন ভালো নিজেও জানে না, তবে আবিরের প্রতি ভয়টা কিছুটা শিথিল হয়েছে। খাবার টেবিলে আবির নেই। মনটা কিছুটা খারাপ হলো, কিন্তু তেমন পাত্তা দেয়নি। নিজের মতো খেয়ে পড়তে বসেছে। প্রতি শুক্রবারে প্রাইভেটে 1 ঘন্টার পরীক্ষা থাকে। এক সপ্তাহে যা পড়ায় তার উপর পরীক্ষা থাকে। 3টা থেকে 4টা পর্যন্ত পরীক্ষা। অন্যদিকে তানভীর ব্যস্ত হয়ে পড়েছে রাজনীতি নিয়ে। সামনে এমপি নির্বাচন, তাদের প্রিয় নেতা মনোনয়ন কিনেছেন। সবাই মিটিং মিছিলে ব্যস্ত। জনসমর্থন যাচাই করে মনোনয়ন দেওয়া হবে। তানভীরদের এখন সব এলাকায় যেতে হচ্ছে। জনগণের সুবিধা অসুবিধা শুনছে, লিস্ট করছে। এমপি নির্বাচনের কয়েক মাস পরেই হবে সভাপতি নির্বাচন। তানভীরের টার্গেট সভাপতি হওয়া, তাই তাকে আরও বেশি অ্যাক্টিভ থাকতে হচ্ছে। 2:30 নাগাদ মেঘ বেরিয়েছে পরীক্ষা দিতে। আজ একটু আগেই চলে এসেছে। পরীক্ষা শুরু হতে এখনো 10 মিনিট বাকি। তাই বন্যা আর মেঘ গল্প করছে। কিরে, তোর হিটলার ভাইয়ের কি খবর রে? কিছু তো আর বললি না। ছবি দেখাবি বলেছিলি, তাও দেখালি না। সত্যি সত্যি মন থেকে বের করে দিয়েছিস? মুখে যা বলি তার সবটাই কি পারি? এত চেষ্টা করেও তো পারলাম না মন থেকে তাড়াতে। গত রাতে থাকতে না পেরে গিয়েছিলাম ওনাকে দেখতে। একটা বাস যে খাইছি। কেন, কি হয়েছে? কি আর হবে, লুকিয়ে দেখতে গিয়েছিলাম। আবির ভাইয়ের কাছে ধরা পড়ে গেছি। ব্যাটার চোখ আছে তাহলে। ভালো হয়েছে, গেলি কেন তুই? মেঘ মনে মনে ভাবছে। বন্যার মেঘের একটাই সিদ্ধান্ত, ভার্সিটি ভর্তির আগে কোনো প্রকার প্রেম, বন্ধুত্ব, ক্রাশ কিছুই খাওয়া যাবে না। কোচিংয়ে নতুন কারোর সাথে কথাই বলে না। মেঘ আগে আসলে বন্যার জন্য সিট রাখে, বন্যা আগে আসলে মেঘের জন্য সিট রাখে। বিষয়টা অনেকটা হাই স্কুল জীবনের মতো। এত কিছুর পরও মেঘ আবিরের উপর ক্রাশ খেয়ে ফেলেছে। এর জন্য বন্যা অবশ্য প্রতিনিয়তই মেঘকে বুঝাচ্ছে। স্যার চলে আসছেন এতক্ষণে। পরীক্ষা শুরু হলো যথারীতি। 4টায় পরীক্ষা শেষ করে 2 বান্ধবী হাতে হাত ধরে বের হয়েছে। আশেপাশে মেঘদের গাড়ি নেই, তাই রাস্তার পাশে দাঁড়িয়ে ড্রাইভার আঙ্কেলকে ফোন দিবে ভাবলো। হঠাৎ বাইক নিয়ে আবির হাজির হলো। হেলমেট পরা, সাদা শার্ট, কালো প্যান্ট, কালো শু, হাতে কালো ফিতার ঘড়ি, শার্টের বোতামের ফাঁকে সানগ্লাস ঝুলানো। মেঘের দিকে তাকিয়ে উচ্চস্বরে ডাকলো, মেঘ। মেঘ আর বন্যা দুজনেই ডাক শুনে তাকিয়েছে। মেঘ এক পলক তাকাতে চিনতে পারলো এটা তার আবির ভাই। আবারও নতুন করে ক্রাশ খেলো। সে মনে মনে ভাবছে, কিন্তু উনি এখানে কেন? উনি কি আমায় নিতে এসছেন? কই, সেদিন তো মিম আর আদিকে ধমকে বলল কাউকে বাইকে উঠাবে না। তার মানে আমাকেও নিশ্চয়ই উঠাবে না। না উঠাক, ওনার বাইকে উঠতে আমার বইয়ে গেছে। কিন্তু উনি আসলো কেন? আল্লাহ জানেন কোন পাপের শাস্তি দিতে এখানে এসছে। আল্লাহ বাঁচাও। এসব হাবিজাবি ভাবনায় ব্যস্ত মেঘ। এদিকে বন্যা মেঘের হাত চাপটে ধরে আছে। আবির মেঘের দিকে খানিকক্ষণ সুস্থির বনে তাকিয়ে আছে। হয়তো মেঘের অভিব্যক্তি বোঝার চেষ্টা করছিল। এবার হেলমেট খুলে মেঘের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলল, ওঠ। মেঘ তো ঘুরে আছে, আনমনে হাবিজাবি ভাবনায় ব্যস্ত। আবিরের কথা কানেই গেল না। বন্যাও মনোযোগ দিয়ে দেখছে ছেলেটাকে। আগে কখনোই এই ছেলেকে দেখেনি। আবিরকে বন্যা চিনে না, তানভীরকে দেখেছে। কিন্তু এই ছেলেকে মেঘকে বাইকে উঠতে বলছে। বন্যা মেঘকে আরো শক্ত করে ধরে আছে। আবির এবার ধমকে উঠল, এই মেঘ, উঠতে বললাম তো। মেঘ এবার চমকে ওঠে, গোল গোল চোখে তাকায়। পরপর 2 বার জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে কিছুটা স্বাভাবিক করে। তারপর বন্যার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, উনি আবির ভাই? তৎক্ষণাৎ বন্যা মেঘের হাত ছেড়ে দিল। হয়তো আবিরের চোখ মুখ দেখে ভয় পেয়েছে। মেঘ কয়েক পা এগিয়ে আবিরের কাছাকাছি এসে দাঁড়িয়েছে। ততক্ষণে আবির বাইক থেকে নেমে দাঁড়িয়ে পড়েছেন। আবির উদ্বিগ্ন কণ্ঠে মেঘকে বললেন, এই তুই কি কিছু খাস? মেঘ কপাল কুঁচকে বলল, মানে কি খাবো? কোন দুনিয়ায় থাকিস তুই? ডাকলে শুনিস না? মেঘ চুপচাপ মাথা নিচু করে রইল। আবির ভাই আবারও বললেন, বাইকে ওঠ।
মেঘ যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। আবির তাকে বাইকে উঠতে বলছে। এটাও সম্ভব? মেঘের হেলদোল নাই দেখে বাইক থেকে হেলমেট নিয়ে নিজেই পরিয়ে দিল মেঘকে। তারপর পুনরায় বাইকে বসে আবারও বললেন, তুই কি উঠবি? এত কিছু না ভেবে হাসি মুখে ওই পাশে গিয়ে বাইকে উঠে বসলো মেঘ। আবিরের গায়ের সাথে গা লাগতেই কেঁপে উঠল কিছুটা। মেঘ কাঁধে হাত রাখবে নাকি রাখবে না তা নিয়ে দোটানায় আছে। এমনিতে জীবনে প্রথম বাইকে উঠেছে, তারপর আবার আবিরের বাইক। আবির যেন বুঝে নিল মেঘের অস্থিরতা, শীতল কণ্ঠে বলল, ধরে বস, না হয় পড়ে যাবি। কাপা কাপা হাতে কাঁধে হাত রাখলো মেঘ। সঙ্গে সঙ্গে হৃদস্পন্দনের মাত্রা বাড়ছে অষ্টাদশীর। এদিকে বন্যা তাকিয়ে আছে তাদের দিকে আর ভাবছে, মেঘের বর্ণনায় কোনো ভুল ছিল না। আবির ভাই সত্যিই অসাধারণ। যে কোনো মেয়ে এক দেখাতেই ক্রাশ খাবে। মেঘের ক্রাশ খাওয়ায় ভুল কিছু ছিল না। কয়েক সেকেন্ডের মধ্যে বাইক স্টার্ট দিল আবির। কিছুটা ভয়ে আবির ভাইয়ের কাঁধে জোরে চেপে ধরল মেঘ। কান দিয়ে শাসা করে বাতাস ঢুকছে। প্রথমবার বাইকে ওঠার অনুভূতি অসাধারণ। মেঘ নিভু নিভু চোখে চারিপাশ দেখার চেষ্টা করছে। বেশ কিছুক্ষণ পর তারা পৌঁছে গেল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে। মেঘ আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে। আবির ওকে শপিংয়ে নিয়ে আসছে। ভাবতেই পারছে না সে এত খুশি রাখবে কোথায়। আবির মেঘকে নিয়ে একটা হিজাবের দোকানে গেল। রেগুলার পরার জন্য হিজাব চাইতে দোকানদার জর্জেট হিজাবের বক্স বের করে দিল। মেঘের বুঝতে বাকি নেই, রবিবার বলেছিল হিজাব পরে যেতে, কিন্তু মেঘ ওড়না মাথায় দিয়ে যাচ্ছিল। কি করবে সে? মা আর বড় মা ছাড়া মেঘ তো একা শপিংয়ে যায়নি কখনো। বড় আম্মুরাও এখন শপিং করবেন না, তাই মেঘ ভেবেছিল কিছুদিন ওড়না মাথায় দিয়ে যাবে, তারপর ওনারা শপিংয়ে গেলে নিয়ে আসবে। মেঘ বক্স থেকে বেছে বেছে 3টা আলাদা করেছে। তারপর আবিরকে জিজ্ঞাসা করলো। এই 3টা নিব? আবির মেঘের প্রশ্নের উত্তর না দিয়ে দোকানদারকে জিজ্ঞাসা করলেন, এগুলোর মধ্যে কয়টা কালার আছে আপনার কাছে? দোকানদার বললেন, ভাইয়া আপাতত 24টা আছে, আপনি চাইলে আরও দিতে পারবো, তবে কিছুদিন পরে নিতে হবে। আবির স্বাভাবিক কণ্ঠে বললেন। সব চাইতে বড় সাইজের হিজাব 24টা কালারই দেন। আবিরের কথা শুনে মেঘ তড়িৎ বেগে তাকালো আবিরের দিকে। তৎক্ষণাৎ চোখ নামিয়ে শক্ত গলায় বলল, এতগুলো লাগবে না, 3টা হলেই হবে। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছে মেঘের দিকে। কটমট করে বলল, তোকে কিছু জিজ্ঞাসা করছি আমি? ভয়ে সিটিয়ে পড়ল মেঘ। আর কিছু বলার সাহস পেল না, কিন্তু ভেতরে ভেতরে ফুঁসছে। যেখানে তার কোচিং সপ্তাহে 3-4 দিন 2-3টা এই হিজাব হলেই হয়ে যায়, 24টা নেওয়ার কোনো মানেই হয় না। কিন্তু কিভাবে বুঝাবে হিটলারকে? আবির নিজে পছন্দ করে আরও কয়েকটা পার্টি হিজাবও নিল। মেঘ মাথা নিচু করে মনে মনে শুধু আবিরকে বকেই গেল। আবির শপিং ব্যাগগুলো হাতে নিয়ে মেঘকে বলল, চল। মেঘ মুখের উপর জিজ্ঞাসা করে ফেলেছে। কোথায়? আবির আবারও রাগান্বিত কণ্ঠে কটমট করে বলল, কোথায় যাব কিনা তোকে বলে যাইতে হবে? মেঘের নিজের মাথায় নিজেরই গাট্টা দিতে মন চাচ্ছে। সবসময় আম্মু, বড় আম্মুকে আর বন্যাকে কথার পাল্টা ঝটপট প্রশ্ন করে অভ্যস্ত মেঘ, তাই আবিরকেও তেমনি জিজ্ঞাসা করে ফেলেছে। আবিরের পিছন পিছন একটা জুয়েলার্সের দোকানে ঢুকলো মেঘ। আবির একজনকে জিজ্ঞাসা করলেন, আজকে কি নেওয়া যাবে? লোকটা হাসি মুখে উত্তর দিল, জি ভাইয়া, 2 মিনিট বসুন, আমি বের করে দিচ্ছি। 2 মিনিটের মধ্যে লোকটা পুনরায় প্রশ্ন করলেন। ভাইয়া প্যাকিং করে দিব? আবির তৎক্ষণাৎ বললেন, প্যাকিং লাগবে না, রেডি হলে আমায় দিন। লোকটা একজোড়া নুপুর এগিয়ে দিল আবিরের দিকে। মেঘও উৎসুক জনতার ন্যায় নুপুর দুইটা দেখছে। অনেক মোটার, খুব সুন্দর ডিজাইনের। হঠাৎ আবিরের কাণ্ডে মেঘ কারেন্টের খাম্বার ন্যায় স্তব্ধ হয়ে গেছে। আবির এক হাঁটু ফ্লোরে, আরেকটা পা স্বাভাবিক রেখে নিচে বসেছে। যেভাবে প্রপোজ করে অনেকটা সেভাবে সহসা মেঘের এক পা নিজের হাঁটুর উপর রেখে একটা নুপুর পরিয়ে দিল। এদিকে মেঘের নিঃশ্বাস বন্ধ হওয়ার অবস্থা, হৃৎপিণ্ড কম্পনের তীব্রতা বুঝতে পেরে মনে হচ্ছে এ যাত্রায় আর বাঁচবে না। আবিরকে না করার শক্তিটুকুও পাচ্ছে না। খাম্বার মতোই স্থির, যা হওয়ার তা তো শরীরের ভিতর হচ্ছে। রক্ত সঞ্চালনের মাত্রা বাড়ছে। মনে হচ্ছে এই বুঝি প্রেশার উঠে যাচ্ছে মেঘের। দুপায়ে নুপুর পরিয়ে আবির পুনরায় চেয়ারে বসে মেঘের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, দেখ কেমন লাগছে? মেঘ তখনও নিষ্পলক চোখে তাকিয়ে আছে আবিরের দিকে। আবির রাগে ফুঁসতে ফুঁসতে দাঁতে দাঁত চেপে বললেন, তোকে নূপুর দেখতে বলছি, আমায় না। আবিরের কথায় দোকানদার জোরে হাসি শুরু করেছে। ততক্ষণে মেঘ স্বাভাবিক হলো। পরিস্থিতি বুঝতে পেরে তাড়াতাড়ি পায়ের দিকে তাকালো। সত্যি অনেক সুন্দর লাগছে। ফর্সা পাগুলো দেখতে অন্যরকম লাগছে। খুশিতে গদগদ হয়ে বলল, অনেক ধন্যবাদ আবির ভাই। আবির দোকানের বিল পরিশোধ করে কাছাকাছি একটা রেস্টুরেন্টে গেল। মেঘের মাথায় শুধু ঘুরছে এই সব কিছু স্বপ্ন। একটু পর ঘুম ভাঙবে আর সব শেষ হয়ে যাবে। রেস্টুরেন্টে বসে আবির মেঘের দিকে মেনু কার্ড এগিয়ে দিল আর বলল, তোর যা খেতে ইচ্ছা করছে অর্ডার দে।
মেঘ নিজের পছন্দ মতো কাচ্চির সাথে বোরহানি বলল। ওয়েটারকে 2টা কাচ্চি দিতে বলল আবির, সাথে 2টা বোরহানি। মেঘ উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করলো, আবির ভাই আপনার কি কাচ্চি পছন্দ? আবির এবার বিরক্ত হয়ে বলল। আমার পছন্দ অপছন্দ তোর জেনে নাই। মেঘের মুখটা চুপসে গেছে। খাবার আশায় দুজন চুপচাপ খাবার খেলো। মেঘ অবশ্য কয়েকবার চোখ তুলে তুলে আবিরকে দেখছিল, কিন্তু আবিরের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সব কাজ শেষে আবির বাইকে উঠতে যাবে, তখন মেঘ আবির ভাইকে ডাকলো। আবির ভাই। হুম। না কিছু না। আবিরের সত্যি সত্যি রাগ উঠল, কণ্ঠ 3 গুণ ভারী হলো। রাগান্বিত স্বরে বলে উঠল, তোকে এই যে আবার নপুর দিয়েছে বলে তুই খুশিতে লাফাইস না। মাথায় ওড়না দিয়ে বউয়ের মতো চলাফেরা যাতে না করতে পারিস সেজন্য হিজাব দিয়েছি। আর তুই সারাক্ষণ টই টই করে কোথায় ঘুরছিস তা তোর নপুরের শব্দ থেকে বুঝতে পারবো। এতে তোকে শাস্তি দিতে সুবিধা হবে। মেঘ আহাম্মক বনে গেল। কি না কি ভাবছিল সে। আবির ভাই ভালোবেসে গিফট দিচ্ছে। আহা, সে কি অনুভূতি! সেই অনুভূতিতে 1 বালতি পানি ঢেলে দিল আবির। আবির কণ্ঠ খাদে নামিয়ে বললেন, ওঠ। মেঘ ভয়ে ভয়ে চুপচাপ পিছনে উঠল। এবার আর আবিরকে ধরে বসবে না ঠিক করলো। আবির ধমকে উঠল, এক কথা তোকে কতবার বলতে হয় মেঘ? ধরে বস, না হয় রাস্তায় ফেলে চলে যাব। মেঘের ছোট দেহ কম্পিত হয়, সহসা চেপে ধরে আবিরের কাঁধ। আবিরের অভিব্যক্তি বোঝা গেল না। বাসার সামনে পর্যন্ত আসলো, কিন্তু কেউ কোনো কথা বলল না। বাসার সামনে বাইক থামিয়ে বলল, বাসায় যা। মেঘ বাইক থেকে নেমে আবিরের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, আপনি যাবেন না? না। কোথায় যাবেন? আবির বিরক্তি নিয়ে বললেন, তুই কে যে তোকে বলে যেতে হবে কোথায় যাবো কি যাবো না? আর একবার আমার মুখের উপর প্রশ্ন করবি, সঙ্গে সঙ্গে থাপড় দেব। মেঘের মুখটা চুপসে গেছে, চিবুক নামিয়েছে গলায়, পাতলা ওষ্ঠে বিড়বিড় করে বলল, হিটলার একটা। আবিরের তৎক্ষণাৎ জবাব, আমি হিটলার হলে তুই কি? আবির শুনে ফেলেছে। আতকে উঠল মেঘ। আবিরের দিকে তাকানোর সাহস হলো না, থাপ্পড়ের ভয় ছুটে পালালো বাড়ির ভিতর। আবির নিষ্পলক চোখে তাকিয়ে আছে অষ্টাদশীর পায়ের দিকে। নুপুরের ঝনঝন শব্দ কানে লাগছে। আকস্মিক আবিরের ঠোঁটের কোণে এক চিলতে হাসির ঝলক দেখা গেল। মেঘ এক ছুটে বাড়ির ভেতরে ঢুকলো। সোফায় বসে গল্প করছিল মালিয়া খান, হালিমা খান আর আকলিমা খান। মেঘকে ছুটতে দেখে দৃষ্টি পড়ল সেদিকে। আকলিমা খান ডেকে বললেন, মেঘ, কি হয়েছে তোর? এভাবে ছুটছিস কেন? মেঘ সিঁড়ির নিচে এসে থামলো। হাঁপাচ্ছে মেয়েটা, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর বারবার দরজার দিকে তাকাচ্ছে। আবির বলেছে কোথায় যাবে, তারপরও যদি কোনো কারণে বাসায় চলে আসে, এই আশঙ্কায় বারবার তাকাচ্ছে মেঘ। হালিমা খান সূক্ষ্ম নজরে মেঘের পায়ের দিকে তাকে জিজ্ঞাসা করলেন, তুই নূপুর পেলি কোথায়? মেঘ এবার দরজার দিকে থেকে দৃষ্টি সরিয়ে মা কাকিয়ার দিকে তাকালো। আকস্মিক বলে উঠল, আবির ভাই দিয়েছে। হালিমা খান, মালিহা খান আর আকলিমা খান 3 জন অবাক হয়ে চোখাচোখি করলো কিছুক্ষণ। মালিহা খান পুনরায় জিজ্ঞাসা করলেন, আবির তোকে নূপুর দিয়েছে মা? মেঘ এবার স্পষ্ট দৃষ্টিতে তাকালো, একটু রাগি রাগি ভাব নিয়ে বলল, আবির ভাই দিয়েছে বড় আম্মু। তোমার ছেলে না দিলে কি তোমার ছেলের কথা বলতাম আমি? হালিমা খান কয়েক মুহূর্ত নীরব থেকে আবারও বললেন, তোর মনে আছে মেঘ, আবির বিদেশ যাওয়ার 6 মাস আগে তোর নূপুরগুলো তোর থেকে আমি নিয়েছিলাম। মেঘ কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, হ্যাঁ আম্মু, মনে পড়ছে। ওই নুপুরগুলো কোথায়? হালিমা খান সহসা উত্তর দিলেন, ওইগুলো তো আমার কাছেই আছে, কিন্তু সেদিন নূপুরগুলো আমি নিজের ইচ্ছেতে নেইনি, আবিরই বলেছিল নিতে। মেঘ চমকে উঠল, মায়ের কথায় ছুটে এসে বসলো সোফায়। কি হয়েছিল বলো আম্মু, কেন নিয়েছিলে? হালিমা খান একটু ভেবেচিন্তে বললেন, তেমন কিছু না, আবির আমার কাছে এসে বলেছিল তোর পায়ের নূপুরের শব্দ নাকি ওর মাথায় ধরে, ঘুমাইলে তুই দৌড়াদৌড়ি করিস, ঝনঝন করলে ওর মাথা ব্যথা করে, পড়তে পারে না, তাই বলেছিল নূপুর খুলে রেখে দিতে। তাই আমিও আবিরের কথা মতো তোর থেকে নূপুর নিয়ে নিয়েছিলাম। এরপর তুইও আর কখনো যাসনি, আমিও আর তোকে দেইনি। 2-1 বছর পর মনে হয়েছিল আমার, কিন্তু বের করে দেখি এগুলো তোর লাগবে না, এর জন্য তোর আব্বুকে বলে রাখছিলাম তুই চাইলে তোকে যেন নূপুর বানিয়ে দেয়। তখন তো আবির ছিল না, এজন্যই আজকে তোর পায়ে নূপুর দেখে আমরা অবাক হচ্ছিলাম। মেঘ ভাবনায় পড়ে গেল। ছোটবেলায় আবির ভাই নুপুর খুলতে বললে এখন উনি নিজের হাতে কেন পরিয়ে দিলেন? এখন কি ওনার মাথা ব্যথা ভালো হয়ে গেছে? তৎক্ষণাৎ মনে হলো আবিরের কথা। তাহলে কি সত্যি আমার চালচলন পর্যবেক্ষণ করতেই নুপুরগুলো দিয়েছেন, নাকি ছোটবেলার কথা ভেবে মনটা নরম হয়েছে ওনার? আকলিমা খান হাসি মুখে বলে উঠলেন,
ওইসব বাদ দে, শপিং ব্যাগে কি রে মেঘ? মেঘ কাকিয়ার কথায় স্বাভাবিক হয়ে বলল। হিজাব। কেউ আর কিছু বলল না, তারা তাদের আড্ডায় মনোযোগ দিল। মেঘ ও শপিং ব্যাগ নিয়ে সিঁড়িতে উঠে ব্যস্ত হলো। রাতে আর আবিরের সাথে মেঘের দেখা হয়নি। প্রতিদিনের মতো আজকেও সকাল 8টায় অফিসের জন্য রেডি হয়ে খেতে বসেছে আবির। মেঘ ইচ্ছে করেই আজ সেজেগুজে খেতে নামবে ভাবল। চুল ছাড়া সেগুলো কোমর ছড়িয়ে পড়েছে। মাথায় পিচ্ছি বাচ্চার মতো একটা পুতুলের বেল্টও দিয়েছে। কালো জামা পরেছে, সাথে ম্যাচিং কালো ওড়না, ওষ্ঠদয়ে হালকা গোলাপি রঞ্জকও লাগিয়েছে। সিঁড়ি দিয়ে নামছে। আবির এক পলক তাকাতেই স্তব্ধ হয়ে রইল। মেয়েটা এমনিতেই অনেক ফর্সা, তার মধ্যে কালো জামা পরাতে অসম্ভব সুন্দর লাগছে। সাথে চুলগুলো ছাড়া থাকাতে মায়াবন ও বিহারীর মতো লাগছে অষ্টাদশীকে। আবির চোখ সরাতে পারছে না, অবিচলিত আখিতে তাকিয়ে আছে অষ্টাদশীর পানে। হঠাৎ তানভীর ডেকে উঠল। ভাইয়া, তুমি কি আজ ফ্রি আছো? মনোযোগ নষ্ট হলো আবিরের। মেঘের দিক থেকে চোখ নামালো। তানভীরের দিকে না তাকিয়েই বলল, কেন? আজকে আমাদের হবম্পির জন্মদিন। উনি তোমার কথা বলছিলেন। তুমি দেশে আছো জেনে খুব করে বললেন তুমি যেতে। আবিরের স্বাভাবিক জবাব। কখন যেতে হবে? 6টায়। আচ্ছা ঠিক আছে। মেঘ এতক্ষণে টেবিলের কাছে চলে এসেছে। 3 কর্তায় যেন ঘাড় ফিরিয়ে তাকালো। সকলেই এক নজর পায়ের দিকে তাকালো, কিন্তু কেউই তেমন কোনো কথা বলল না। অবশ্য কথা বলারও কিছু নেই। মেয়েদের সাজুগুজুতে বাবা চাচারা নাক গলায় না সচরাচর, বরং তারা চায় বাড়ির মেয়েরা সবসময় হাসি খুশি থাকুক। মেঘ চেয়ার টেনে বসলো আবিরের বিপরীতে। এক পলক তাকালো। আবিরও আজ কালো শার্ট পরেছে। আবির সবসময় সাদা অথবা কালো শার্টই পরে। হঠাৎ কফি কালার বা আসমানি বা হালকা কোনো কালার পরে। শুধু পাঞ্জাবির ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়। ড্রেস মিলে যাওয়াতে মেঘের মাথা নিচু করে মুচকি হাসল। ইকবাল খান তানভীরের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, তোদের হবু এমপি আবিরকে কিভাবে চেনে? তানভীরের সহজ সরল উত্তর, আমি একটা প্ল্যান দিয়েছিলাম ওনাকে। প্ল্যান কার্যকর হওয়ায় খুশি হয়ে হবু এমপি বলেছিলেন। তোমার মাথায় এত প্ল্যান আসে কিভাবে? আমি তখন বলেছি আমার বেশিরভাগ প্ল্যান ভাইয়া দেন। আমি ভাইয়াকে প্রবলেম শেয়ার করি, তারপর ভাইয়া আমায় প্ল্যান দেয়। তখন এমপি বলেছিলেন, তাহলে তোমার ভাইকে নিয়ে আসো। তখন ভাইয়া বাইরে ছিলেন। আজ ওনার জন্মদিন, তাই সকালবেলা উনি নিজে আমায় কল করে জিজ্ঞেস করলেন ভাইয়া আসছে কিনা। আমি হ্যাঁ বলাতে উনি নিজে বারবার বললেন ভাইয়াকে নিয়ে যেতে। ইকবাল খানের সাথে মোজাম্মেল খান, আলী আহমদ খানও যেন মনোযোগ দিয়ে তানভীরের কথাগুলো শুনছিল। মোজাম্মেল খান সবসময় চুপচাপ থাকেন, যার সিদ্ধান্ত সকল কিছু বড় ভাইয়ের। তানভীরের এসব কথা শুনে আলী আহমদ খান রাগে ফুঁসছেন। রাগান্বিত স্বরে বললেন, আবির, আমি কিন্তু তোমায় আগেই নিষেধ করেছি রাজনীতিতে জড়াবে না। আবির নিরুদ্বেগ কণ্ঠে উত্তর দিল, আমি তো বলেছি রাজনীতি করব না। তাহলে তানভীরকে রাজনীতি নিয়ে প্ল্যান দাও কেন? রাজনীতি নিয়ে মাথা ঘামাও কেন? আর এমপির জন্মদিনে যেতে এক কথায় রাজি হলে কেন? এই বুদ্ধি প্ল্যান ব্যবসা লাগালে আমাদের ব্যবসা আরো এগোতো। গম্ভীর কণ্ঠে একটানা কথাগুলো বললেন আলী আহমদ খান। মেঘ, মিম আর আদি চুপচাপ খাচ্ছে। বাবা চাচার কথায় কোনো মনোযোগ নেই তাদের। মেঘ খাচ্ছে আর মিটিমিটি হাসছে, আবার একটু পরপর আবিরের দিকে পিটপিট করে তাকাচ্ছে। আলী আহমদ খানের কথায় আবির খাবারের প্লেট থেকে চোখ তুলে তাকালো। রাশভারী কণ্ঠে বলা শুরু করলো, তোমাদের কয়েক বছর যাবত একটাই সমস্যা, তানভীর কেন রাজনীতি করে। মেইন কথা, তোমরা রাজনীতি পছন্দই করো না, কিন্তু আমি মন থেকে চাই তানভীর রাজনীতি করুক, এবং সেটা মাঝপথে ছাড়ার জন্য না। সভাপতি, এমপি, মন্ত্রীর পদে পদে নিজের সাফল্য বয়ে আনুক, এবং আমার বিশ্বাস আমার ভাই সফল হবে ইনশাআল্লাহ। কয়েক সেকেন্ড থেমে আবারও বলা শুরু করলো, প্রতিটা বিষয়ে আমরা নিজে যখন ভাবি তখন একতরফা ভাবি। মনে হয় আমি যা ভাবছি সেটাই সঠিক, এটা করলে পারফেক্ট হবে, কিন্তু সব দিক থেকে সেটা পারফেক্ট নাও হতে পারে। তাই তানভীর পরিস্থিতি বুঝে যা ভাবে সেটা আমায় জানায়। যদি ভাবনা ঠিক থাকে তাহলে আমি বলি ঠিক আছে, না হলে আমি সাজেশন দিই এটা এভাবে না করে এভাবে কর, এতটুকুই। এই কথাগুলো তানভীর চাইলে আমায় না বলে তাদের কমিউনিটির লোকজনকে বলতে পারতো, কিন্তু তানভীর যেহেতু ইচ্ছা সভাপতি হওয়া, তার প্ল্যান সভাপতি জানলে সে কাজ করবে, তখন তানভীরের নাম থাকবে না। এই জন্য তানভীর আমায় শেয়ার করে। আরেকটা বিষয় হলো ব্যবসা। আমি ব্যবসায় ঢুকেছি মাত্র 1 সপ্তাহ হলো। আমি সব কিছু বুঝি নেই ঠিক মতো। তারপর দেখো ব্যবসায় মনোযোগ দিতে পারি কিনা। এমপির জন্মদিনে যেতে রাজি হওয়ার কারণ আছে।
এবার বাবা চাচাদের দিকে এক পলক তাকিয়ে চোখ নামিয়ে বলা শুরু করলো। তোমরা এখন নামি দামি ব্যবসায়ী। একসময় তোমাদের ব্যবসা ছোট ছিল, অনেক ঝামেলা পোহাতে হয়েছে তোমাদের। তখন আমি ছোট ছিলাম, তবুও যতটা বুঝেছি বর্তমানে আমি নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছি। আমারও কাগজপত্র নিয়ে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতে হবে, অনেক বিত্তবানদের সঙ্গে ব্যবসার দিক থেকে টক্কর লাগবে। শুধু টাকা থাকলে সব কিছু সম্ভব হয় না, সাথে পাওয়ারের প্রয়োজন হয়। অনেক সময় পুলিশের থেকে রাজনৈতিক পাওয়ার বেশি কাজে লাগে। আইনিভাবে যে বিষয়টা সমাধান করতে মাসের পর মাস লেগে যায়, সেটা বড় বড় নেতাদের একটা কলেই সলভ হয়ে যায়। তানবীরের যেহেতু রাজনীতিতে আগ্রহ আছে, তাহলে সে মনোযোগ দিয়ে রাজনীতি করুক, আমি ব্যবসা সামলাই। তানবীর ভালো অবস্থানে থাকলে আর আমি মোটামুটি পরিস্থিতি থাকলে আমাদের যে কোনো প্রয়োজনে আশেপাশে মানুষ সাহায্য করবে। এতগুলো কথা বলে এবার আবির থামলো। মেঘ হা করে তাকিয়ে আছে আবিরের দিকে আর ভাবছে কি দূরদর্শী চিন্তা ভাবনা আবির ভাইয়ের। মেঘ মনে মনে নিজেকে বাহবা দিচ্ছে। আবির ভাইয়ের জন্য হিটলার নামটা একদম ঠিকঠাক। আলী আহমদ খান, মোজাম্মেল খান এবং ইকবাল খান তিনজনই অবাক চোখে তাকিয়ে আছে। ইকবাল খান সহসা বলে উঠলেন,